শিক্ষা এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ক্লাস শুরুর আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও ক্লাসগুলির নোটিফিকেশন পেতে পারো। আর ক্লাসটির পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমি ভূগোল স্যার বসন্ত তোমাদের সকলকে আমার অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগতম জানাই। আজ আমার ক্লাসে যে টপিকটির উপরে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর ভূগোল চতুর্থ অধ্যায়ের বজ্র ব্যবস্থাপনা। তো এই ক্লাসের প্রথমে জানতে হবে বজ্র জিনিসটি কী। বজ্র হচ্ছে আমাদের প্রতিদিনের বাতিল করে দেওয়া পদার্থসমূহ, যাকে আমরা জঞ্জালও বলে থাকি। যেমন রান্নাঘরের আবর্জনা, কৃষিক্ষেত্রের আবর্জনা, এছাড়াও ধরো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সব কাগজের টুকরো, খাবার খাও যে ঠোঙা, সেই ঠোঙার টুকরোগুলো, এই সবগুলো কী করি আমরা ফেলে দিয়ে থাকি। তো এই সব জিনিসপত্রগুলোকে আমরা কী বলে থাকি? বজ্র পদার্থ। তাহলে বজ্র পদার্থ কত ধরনের হয়ে থাকে? বজ্র পদার্থ 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে কঠিন বজ্র পদার্থ, অপরটি তরল বজ্র পদার্থ ও তৃতীয় হচ্ছে গ্যাসীয় বজ্র পদার্থ। কঠিন বজ্র পদার্থ আবার 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য বজ্র পদার্থ, অপরটি হচ্ছে জীব অবিলেষ্য বা জৈব অভঙ্গুর বজ্র পদার্থ। এই যে জীব বিশ্লেষ্য বজ্র পদার্থ কোনগুলোকে বলবো? যেইগুলো পরিবেশ নিজে নিজেই কী করে না বিয়োজিত করতে পারে। যেমন সবজির খোসা, খাবারের অবশিষ্ট অংশ, ফুল, কাপড়, খাবার যে ঠোঙা, খবরের কাগজপত্র, পাতা ইত্যাদি, এগুলো কি নিজে থেকেই পরিবেশ ডিগ্রেডেবল করে দেয়। জীব অবিলেষ্য কোনগুলো? না সাবানের গুঁড়ো, ভাঙা টেলিভিশন বা টিভির যে পার্টস, নষ্ট মোবাইল, মানে মোবাইল যেগুলো নষ্ট হয়ে যায় তার যে পার্টসগুলো পড়ে থাকে, প্লাস্টিক ব্যাগ, কাঁচ, পলিথিন, ভাঙা কম্পিউটার যন্ত্রাংশ, এই সবগুলো হচ্ছে কি পরিবেশ নিজে থেকে বিয়োজিত করতে পারে না, তাই এদেরকে বলা হয় জৈব অভঙ্গুর বা জীব অবিলেষ্য পদার্থ। এদের মধ্যে মনে রাখতে হবে যে ভাঙা টেলিভিশন, নষ্ট মোবাইল, কম্পিউটার যন্ত্রাংশ, এই সবগুলো কি না ইলেকট্রিক প্রোডাক্ট, অর্থাৎ এইগুলোকে আমরা কি বলে থাকি? ই ওয়েস্ট বলে থাকি। নেক্সট কি না তরল বর্জ্য পদার্থ। তরল বর্জ্য পদার্থ কোনগুলো? না স্নানের জল, রান্নার থালা বাসন ধোয়ার জল, কাপড় কাচার জল, এইসব যে লিকুইড যে জিনিসপত্রগুলো থাকে সব তাকে বলা হয় কি তরল বর্জ্য পদার্থ। নেক্সট দেখো গ্যাসীয় বর্জ্য পদার্থ। গ্যাসীয় বর্জ্য পদার্থ কোনগুলো? রান্নাঘরের থেকে নির্গত যে ধোঁয়া হয়, সেই ধোঁয়া, উনুনের ধোঁয়া, ধূপের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, গাড়ির থেকে নির্গত ধোঁয়া, স্প্রে, এই সবগুলো কি গ্যাসীয় বা গ্যাসেস ফর্মে থাকে, তাই এদেরকে বলা হয় গ্যাসীয় বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থর উৎস কোথা থেকে? এই বর্জ্য পদার্থগুলি দেখো গৃহস্থলী থেকে বেরিয়ে আসে, তাই এদেরকে বলা হয় গৃহস্থলীর বর্জ্য পদার্থ। গৃহস্থলীর বর্জ্য পদার্থ কোনগুলোকে বলবো? ধরো এই যে ঘরের যে থেকে নির্গত হয়, তোমরা প্রতিদিনের যে খাবার দাবার যে খাচ্ছ তার যে অবশিষ্টাংশ পড়ে থাকে। যেমন ধরো তুমি একটা খাবার কিনে আসলে প্যাকেট, যেহেতু সেই প্যাকেটের টুকরোটা, তারপর ধরো তোমরা যে সবজি খাচ্ছ সেই সবজির খোলা, আনাজের খোলা, এই সবগুলো গৃহস্থলী থেকে বেরিয়ে আসে, তাই এগুলোকে বলা হয় গৃহস্থলীর বর্জ্য পদার্থ। শিল্পজাত বর্জ্য পদার্থ কোনগুলো? শিল্প কারখানা থেকে বেরিয়ে আসে এইসব বর্জ্য পদার্থ। কোনগুলো? ধরো শিল্পে কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং যখন প্রোডাক্টটা তৈরি হয় তার থেকে যে ছাঁটগুলো থাকে যেগুলো আর ব্যবহার করা হয় না সেইগুলো কি ফেলে দেওয়া হয়, তাই এদেরকে বলা হয় শিল্পজাত বর্জ্য পদার্থ। কৃষিজাত বর্জ্য কোনগুলো? কৃষিক্ষেত্রে এই যে পেস্টনাশক হয় বা যে কীটনাশক হয়, সেই কীটনাশক, আগাছানাশক যাকে বলা হয় ডিডিটি, এই সবগুলোকে আমরা বলে থাকি কৃষিজ বর্জ্য। পৌর বর্জ্য কোনগুলো? না আমাদের বাড়ির মানে মিউনিসিপ্যালিটি অঞ্চলগুলোতে হয় কি যে তাদের বাড়ির যে ময়লাগুলো থাকে সেগুলো একটা ভ্যাটের মধ্যে দেওয়া হয় এবং সেই ভ্যাট গাড়ি কি করে না একটি ধাপার মাঠে নিয়ে গিয়ে স্তূপ আকারে সেগুলো ফেলে রেখে দেয়। তো এই যে পৌরসভার যে বর্জ্যগুলো হচ্ছে সেগুলোকে বলা হয় পৌর বর্জ্য। জৈব বর্জ্য কোনগুলো? যেগুলো বা ডিগ্রেডেবল সেগুলোকে বলা হয় জৈব বর্জ্য। যেমন ধরো এই আনাজের খোলা, কাপড়ের টুকরো, তারপর হচ্ছে কাগজের টুকরো, এই সবগুলোই কি না পরিবেশের মধ্যে বিয়োজিত হয়। মনে রাখবে এই জৈব বর্জ্য পদার্থ দ্বারা কিন্তু কি হয় না জৈব সার তৈরি হয়। নেক্সট কি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এই চিকিৎসা সংক্রান্ত বর্জ্য 2 ধরনের হয়ে থাকে। একটি সংক্রামক বর্জ্য, যেটা দ্বারা সংক্রামিত হতে পারে, মানে একজনের থেকে অন্যজনের হতে পারে, তাই বলা হয় সংক্রামক বর্জ্য। যেমন ধরো যে সিরিঞ্জ যেগুলো হয়, সিরিঞ্জ মানে হচ্ছে যে ইঞ্জেকশন যেগুলো, সেই সিরিঞ্জ, তারপরে হচ্ছে ধরো ব্লাড বা ব্লাড
পরিষ্কার করা হয়েছে, যেমন তুলো, এইসবগুলো দিয়ে কি হয় না সংক্রামিত হতে পারে। মানে কোনো একটা ইনফেক্টেড যদি কোনো পার্সনের বা ব্যক্তির যদি কোনো চিকিৎসা হয়ে থাকে, যেমন তার জিনিসপত্র এরকম নাচাকানাচে ফেলে দেওয়া হয় এবং সেখান থেকে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো অন্যদেরকে আক্রমণ করতে পারে, তাই এগুলোকে বলা হয় কি সংক্রামক বর্জ্য। নেক্সট দেখো অসংক্রামক বর্জ্য। অসংক্রামক বর্জ্য কোনগুলো? যেগুলো সংক্রামিত করে না। ধরো একটা ওষুধ তুমি খাচ্ছ, সেই ওষুধের যে খোলাটা থাকে অর্থাৎ যে প্যাকেটটা থাকে, সেই প্যাকেটটা আমরা কি করি? ছিঁড়ি, ওষুধটা নিয়ে নিই, প্যাকেটটা ফেলে দিই। তাহলে এই যে যে বিভিন্ন যে ওষুধগুলো আমরা কিনছি বা খাচ্ছি তার যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলোকে বলা হয় কি না অসংক্রামিত বর্জ্য। এইগুলো চিকিৎসা সংক্রান্ত থেকে বেরিয়ে আসে। নেক্সট কি খনি সংক্রান্ত বর্জ্য। খনি সংক্রান্ত বর্জ্য কি? মানে খনি অঞ্চল থেকে যেসব বর্জ্যপদার্থগুলো বেরিয়ে আসে তাকে বলা হয় খনি সংক্রান্ত বর্জ্য। নেক্সট কি তেজস্ক্রিয় বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্য মানে কোনগুলো? যে রেডন, রেডিয়াম, ইউরেনিয়াম, এগুলো কি হয়? ধর কোনো পরমাণু বোমা বিস্ফোরণ হয়েছে বা কোনো একটা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র, সেসব জায়গা থেকে কি হয় না এই তেজস্ক্রিয় বর্জ্যগুলি নির্গত হয়, তো এগুলোকে বলা হয় কি তেজস্ক্রিয় বর্জ্য। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। তাহলে এই বর্জ্যগুলোকে কন্ট্রোল করার জন্য কি করা হয় তাকে বলা হয় কি বর্জ্য ব্যবস্থাপনা। দেখো বলা হচ্ছে বর্জ্য পদার্থ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সংক্রামক রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গৃহীত ব্যবস্থাপনাকেই, যেমন ল্যান্ডফিল, মনিটরি অফ পিট, স্ক্রাবার, এগুলো তোমাদেরকে বলবো আরও, এইসব প্রসেসের মাধ্যমে কি করে না বর্জ্যটাকে কন্ট্রোল করা হয় বা ব্যবস্থা নেওয়া হয় বর্জ্যটার, তাই একে কি বলা হয়? বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়। নেক্সট আমরা যেটা জানবো সেটি কি না বর্জ্য পদার্থে সম্পদে পরিণত করার উপায়। তাহলে এই বর্জ্য পদার্থগুলো যদি আমরা এরকমভাবে কন্টিনিউসলি ব্যবহার করি, আমরা তো আমাদের পৃথিবীতে তো অনেক কোটি কোটি মানুষ বসবাস করে, তাহলে তারা যদি এইভাবে যদি বর্জ্য পদার্থগুলো বাইরে ফেলতে থাকি তাহলে পরিবেশটা দূষিত হবে এবং একসময় কি মানুষের থেকে এই বর্জ্য পদার্থের ভাণ্ডারই বেশি দেখা যাবে। তার জন্য আমাদের কী করতে হবে না একে সম্পদে কনভার্ট করতে হবে। তো এই বর্জ্য পদার্থগুলোকে সম্পদে কনভার্ট বা পরিণত করতে গেলে কী করতে হবে আমাদেরকে না প্রথমত হচ্ছে এগুলোর পুনঃব্যবহার করতে হবে। নেক্সট কি পুনঃচক্রীকরণ করতে হবে। নেক্সট কি না সার উৎপাদন করতে হবে। নিচু জমিগুলিতে ভর করার জন্য ব্যবহার করতে হবে, রাস্তা নির্মাণের জন্য ব্যবহার করতে হবে ও জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করতে হবে। দেখো পুনঃব্যবহার জিনিসটি কি? পুনঃব্যবহার মানে হচ্ছে তুমি যে জিনিসটা ব্যবহার করেছো সেই জিনিসটা আবার ব্যবহার করবে। মানে ধরো ঘরে তুমি একটা ক্যান কিনে নিয়ে এসছো, কোল্ড ড্রিঙ্কসের ক্যান, সে তুমি কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে তুমি সেই ক্যানটা কী করবে? ফেলে দেবে। ওটা না ফেলে দিয়ে তুমি উপরের ক্যানের একটা অংশ যদি কেটে দাও তাহলে ওটা অনেকটা চোঙাকৃতি হয়ে যাবে এবং তার মধ্যে তুমি পেনদানি হিসাবে ওটা ব্যবহার করতে পারো। তাহলে দেখো এটাকে কি বলা? পুনঃব্যবহার। একবার ব্যবহার হয়ে গেল তারপরে আবার তুমি ব্যবহার করলে, তাই কি বলা হয় কি পুনঃব্যবহার। পুনঃচক্রীকরণ কোনটা? পুনঃচক্রীকরণ মানে যে জিনিসটা ব্যবহৃত হচ্ছে সেই জিনিসটাকে আবার সেই কাজের জন্য ব্যবহার করা। ধরো তুমি একটা পেজের মধ্যে লিখেছো, হোয়াইট পেজ, তার মধ্যে লিখেছো, সেটা লেখা হয়ে গেছে, তুমি কোনো কারণে সেটাকে কি করেছো? ছিঁড়ে ফেলে দিয়েছো। সেই যে ছিঁড়া কাগজের টুকরোগুলো, সেই টুকরোগুলো দিয়ে আরো বিভিন্ন জিনিসপত্রের মধ্যে দিয়ে সেটা দিয়ে আবার একটা পেপার তৈরি হয়। তাহলে যে পেপারটা তুমি লেখা হয়ে গেছিলো সেই পেপার দিয়ে আবার একটা পেপার তৈরি করা যেতে পারে। তাহলে এই যে প্রসেসটা হলো একে বলা হয় পুনঃচক্রীকরণ। আরো সহজভাবে বলতে গেলে ধরো তুমি একটা বোতলের মধ্যে কোনো একটা কিছু খেলে, সেই যে খাবারের বোতলটা হলো সেই বোতলটা তুমি তো ফেলে দেবে, যেহেতু তার মধ্যে যে খাবারটা তুমি খেয়ে নিয়েছো, সেই বোতলটার মধ্যে আবার পরিশোধন করে তার মধ্যে আবার নতুন করে সেই যে খাবারের যে জিনিসটা আছে তার মধ্যে ঢোকানো হলো। তাহলে কি হলো? একটা বোতল বারবারই ব্যবহার করা হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটা হচ্ছে তাকে বলা হয় পুনঃচক্রীকরণ। সার উৎপাদনটা কি না এই যে আমাদের যে জৈব পদার্থগুলো থাকে সেগুলো কি করি না আমরা সার উৎপাদন করে থাকি। এগুলো মাটির তলায় ফেলে রেখে সার তৈরি করা যায়, যেটা তোমার প্রথমে বললাম না ওই যে ল্যান্ডফিল বা মনিটর পিট, এইসব প্রসেসের দ্বারা এই সার উৎপাদন করা যেতে পারে। নেক্সট কি করা যেতে পারে না নিচু জমিগুলোকে ভরাট করো। ধরো যেখানে নিচু বা ডোবা জায়গা আছে, তো আমাদের যে পৌরসভার যে বর্জ্য পদার্থগুলো আছে সেইগুলো সেই নিচু যে জমিগুলো আছে তার মধ্যে ফেলে সেটাকে ভরাট করা যেতে পারে। নেক্সট দেখো রাস্তা নির্মাণের ক্ষেত্রে কি করা যেতে পারে? এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে একটা ফ্লাই অ্যাশ পাওয়া যায়, মানে কয়লা টয়লা পুড়িয়ে সেখান থেকে একটা অ্যাশ কালারের একটা ধুলো জাতীয় পদার্থ বেরিয়ে আসে যাকে আমরা বলি ফ্লাই অ্যাশ। এই যে ফ্লাই অ্যাশ, সেই ফ্লাই অ্যাশগুলো দিয়ে সিমেন্ট ক্ষেত্রে এবং ইট তৈরি করতে ব্যবহার করা যায়। তাহলে এইগুলো দিয়ে আমরা রাস্তা তৈরি করতে পারবো, তাই বলা হচ্ছে রাস্তা নির্মাণও করতে পারি আমরা এই বর্জ্য পদার্থগুলো দ্বারা। নেক্সট কি হলো না জ্বালানিটা কি? এই যে বর্জ্য পদার্থগুলি তুমি যদি একটা জায়গায় পচাও, বিশেষ করে যে গোবর গ্যাস যেটা আমরা বলে থাকি, এই যে গোবর গ্যাসটা যে পচে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাস দিয়ে আমরা কি করি না জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। ঘরের যে তোমার
কুকিং গ্যাস যেগুলো হয় সেক্ষেত্রে ব্যবহার করি, তাই এদেরকে বলা হয় কি না সম্পদ। কখনোই হবে যখন এগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। নেক্সট কি না এই বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ। এই বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ করতে গেলে কিছু জিনিস করতে হবে। প্রথম কি না কম্পোস্টিং বা জৈব সার। তোমরা এটা বুঝতে পারছো যে জৈব সার কতটাই দরকার আমাদের, কারণ যেহেতু এত নোংরা পদার্থ বা বর্জ্য পদার্থগুলো থাকে সেই সবগুলো যদি আমরা জৈব সারে কনভার্ট করে ফেলতে পারি তাহলে আমাদের কি হবে না রাসায়নিক সার প্রয়োগ করতে প্রায় দরকারই পড়বে না, আমরা প্রাকৃতিকভাবে সব কিছু পেয়ে যাব। তো আমাদের প্রথম হচ্ছে কি এই কম্পোস্ট কি না জৈব বর্জ্য পদার্থকে ব্যাকটেরিয়া বা জীবাণুর দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে পরিণত করা হলে তাকে কম্পোস্ট বা জৈব সার বলে। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফেট থাকে যা উদ্ভিদের বৃদ্ধির জন্য জরুরি। নেক্সট কি স্যানিটারি ল্যান্ডফিল। স্যানিটারি ল্যান্ডফিলটা কি বলা হচ্ছে, বলছে যে মাটিতে প্রায় 2 মিটার নিচু গর্ত করে তার মধ্যে আবর্জনা বিছিয়ে তার ওপর মাটির আস্তরণ দিয়ে ঢেকে দেওয়ার পদ্ধতিকেই বলা হয় স্যানিটারি ল্যান্ডফিল। নেক্সট কি ম্যানিওর পিট। ম্যানিওর পিট কি হয় না বাড়ির আবর্জনা একটি গর্তের মধ্যে জমা করে তার ওপর মাটি দিয়ে ঢেকে রাখা হয়। 5 থেকে 6 মাসের মধ্যে গর্তে বর্জ্য সারে সেগুলো সব পরিণত হয়ে যায়। এই পদ্ধতিকে বলা হয় ম্যানিওর পিট। এই যে ম্যানিওর পিট হলো সেগুলো কোথায় দেখতে পাওয়া যায়, বেশিরভাগ গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায়। নেক্সট কি স্ক্রাবার। স্ক্রাবার কোনগুলো, স্ক্রাবার বলা হচ্ছে যে কলকারখানার দূষিত বায়ু সেইগুলি পরিশুদ্ধ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় স্ক্রাবার। এটির দ্বারা গ্যাসীয় বর্জ্য থেকে যে বিষাক্ত পদার্থ বেরিয়ে আসে তা এই স্ক্রাবার দ্বারা শোষণ করা হয়। এই স্ক্রাবার 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে আর্দ্র, একটি হচ্ছে শুষ্ক। নেক্সট দেখো কিছুখানি শর্ট কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য। প্রথমে দেখো রাবিশ। রাবিশ কি না রাবিশ হলো দাহ বা অদাহ কঠিন বর্জ্য পদার্থ যা ব্যবহারের পর বাতিল বা প্রত্যাখ্যান করে দেওয়া হয়। ওপেন ডাম্পিং। ওপেন ডাম্পিং কি যা শহরের কাছে নিচু জমিতে বর্জ্যগুলো উন্মুক্তভাবে ফেলে রাখা। উন্মুক্ত মানে খোলা হবে, এমনি নিয়ে ফেলে দেওয়া হলো ডাস্টবিনের মতন। কলকাতার ধাপার মাঠ হলো ওপেন ডাম্পিং এর একটি জায়গা। ওশান ডাম্পিং কি, ওশান ডাম্পিং হলো সমুদ্রে যখন আমরা আবর্জনা বা বর্জ্যগুলোকে ফেলে থাকি তখন তাকে বলা হয় ওশান ডাম্পিং। জৈব ভঙ্গুর কাকে বলে না জৈব ভঙ্গুর হলো এমন এক ধরনের বর্জ্য যা পরিবেশে নিজে থেকেই মূলত আণুবীক্ষণিক জীবাণু দ্বারা বিশ্লেষিত বা বিয়োজিত বা গলিত হয়ে মাটিতে মিশে যায়। নেক্সট দেখো জৈব অভঙ্গুর। জৈব অভঙ্গুর কি না যে ধরনের বর্জ্য পরিবেশের জীব দ্বারা বিশ্লেষিত হয় না তাকে বলে জৈব অভঙ্গুর। পরিবেশ মিত্র বর্জ্য কোনগুলো, টিন, লোহা, স্টিল, মাটি, চট, কাগজ, এই সবগুলো কি না পরিবেশ মিত্র বর্জ্য। লিচেট কি, লিচেট হলো বৃষ্টির জলে ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জল যা জলাশয় বা ভৌম জলের সাথে মিশে গিয়ে দূষণ করে তাকে বলা হয় কি লিচেট, বা সেই প্রক্রিয়াকেই বলা হয় লিচেট। নেক্সট দেখো পুনঃচক্রীকরণ কি না বর্জ্যকে একবার পরিত্যক্ত না করে তা থেকে নতুন দ্রব্য নির্মাণ করার প্রক্রিয়াকে বলা হয় পুনঃচক্রীকরণ বা রিসাইকেল। নেক্সট দেখো বর্জ্য দূষণ কি, এই বর্জ্য দূষণকে আমরা বলে থাকি তৃতীয় দূষণ, কারণ এর থেকে আরো ডেঞ্জারাস দূষণগুলো হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের এই পরিবেশ দূষণ, তার মধ্যে কি পড়ে জল দূষণ, মাটি দূষণ, এবং তাই জন্য লাস্টে আমাদের যেটা পড়ছে সেটা হচ্ছে বর্জ্য দূষণ বা তৃতীয় দূষণ। নেক্সট যেটা আমরা দেখবো সেটি হচ্ছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কোনগুলো না মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড। নেক্সট কি 4R কি, 4R হলো রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। এই 4টি প্রক্রিয়াকে একসাথে আমরা কি বলে থাকি 4R বলি। আচ্ছা নেক্সট দেখো অকেজো মোবাইল যেটি সেটিকে কি বলা হয় ই বর্জ্যের উদাহরণ। নেক্সট ধানের খোসা পচে নির্গত গ্যাসকে কি বলি আমরা মিথেন। সেলুলোজ বর্জ্য কোনগুলো, ইক্ষু বা শর্করা শিল্প থেকে নির্গত যে বর্জ্য তাকে বলা হয় সেলুলোজ বর্জ্য। ইউটিফিকেশন কি, এটি জলজনিত পরিবেশ দূষণ। আচ্ছা যেহেতু বললাম না তোমাদের যে ডিডিটি ও কীটনাশক যেগুলো থাকে সেইগুলো কিন্তু ধৌত প্রক্রিয়ায় যখন কোনো জলাশয়ে গিয়ে পড়ে তখন সেই জলাশয়ের মধ্যে বিওডির পরিমাণ কমিয়ে দেয়, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। এই অক্সিজেন পরিমাণ কমে যাওয়ার ফলে সেখানে কচুরিপানা সৃষ্টি হবে এবং সেই জল নষ্ট হয়ে যায়। তাহলে এই যে কচুরিপানা সৃষ্টি হওয়া, জল নষ্ট হয়ে যায়, পুরো প্রক্রিয়াকে বলা হয় কি ইউটিফিকেশন। তা এটা কি কার সাথে রিলেটেড না জল দূষণের সাথে যুক্ত।
নেক্সট কি, শিল্প নির্গত গ্যাস শোধনের জন্য যে ব্যবহার করা হয় স্ক্রাবার, সেটি কী ধরনের স্ক্রাবার, না আর্দ্র স্ক্রাবার। নেক্সট কি, না ইলেকট্রনিক বর্জ্য সামগ্রীকে কী বলা হয়, ই ওয়েস্ট বলা হয়ে থাকে এগুলোকে। নেক্সট দেখো ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশটি কোথায় উৎপন্ন হয়ে থাকে, না তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন হয়ে থাকে। গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে চালু হয়েছিল, 1986-তে চালু হয়েছিল। বর্জ্যের অবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কি, না বর্জ্য পৃথকীকরণ। দেখো বর্জ্যকে যদি আমরা আলাদা আলাদা ভাবে যদি না রাখি, তাহলে সেটা কোনটা বায়োডিগ্রেডেবল কোনটা নট ডিগ্রেডেবল সেটা আমরা জানতে পারবো না, এবং সেটাকে একসাথে রাখলে যেগুলো যেগুলো ডিগ্রেডেবল নয় সেগুলো তো সেখানেই পড়ে থাকবে, তাহলে সেগুলো ডিগ্রেডেবল হবে না। তাহলে আমাদের এমন করতে হবে যেগুলো নন বায়োডিগ্রেডেবল এবং সেইগুলো যদি আবার পুনঃচক্রীকরণ বা ব্যবহার্য করা যেতে পারে, তাহলে সেগুলো আমরা সেইভাবে ব্যবহার করব। আর যেগুলো জৈব বর্জ্য পদার্থ, যেগুলো কি ডিগ্রেডেবল হবে, পরিবেশের সাথে বিয়োজিত হবে বা জৈব ভঙ্গুর যেগুলো, সেইগুলো কি করব, না আমরা আলাদা করব। তাহলে এইভাবে বর্জ্যকে পৃথক করতে হবে, একে বলা হয় বর্জ্য পৃথকীকরণ। নেক্সট দেখো গরম দূষিত জল নির্গত হয় এমন কোন শিল্প থেকে, সেটি হচ্ছে লৌহ ইস্পাত শিল্প ও পেট্রো রাসায়নিক শিল্প। নেক্সট বর্জ্যের পরিমাণগত হ্রাসের উপায়। তাহলে এই যে বর্জ্যগুলো আছে তার পরিমাণ যেটা, সেটাকে আমরা কীভাবে হ্রাস করাতে পারি। প্রথমত হচ্ছে দেখো পরিমাণ হ্রাস। আমরা যদি যেসব বর্জ্যগুলো কি অতিরিক্ত হারে ব্যবহার করে থাকি, সেইগুলো যদি পরিমাণটা আমরা কমিয়ে দিই, তাহলে কি হবে, না আমরা বর্জ্যটার পরিমাণটা রোধ করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। তাকে বলা হচ্ছে কি রিডিউস বা পরিমাণ হ্রাস। যেমন যে প্লাস্টিক বা পলিথিন, সেগুলো যদি আমরা ব্যবহারটা কমিয়ে দিই এবং তার বদলে যদি আমরা চট জাতীয় বা পাটের যদি ব্যাগ আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমাদের প্লাস্টিকটা দরকার পড়বে না। ঠিক তেমনই যে থার্মোকলগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও, কাঁচের ক্ষেত্রেও তাই। তাহলে এইগুলো কি, না পরিমাণ যদি আমরা হ্রাস করি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট কি, পুনঃব্যবহার বা রিসাইকেল কীভাবে হয়ে থাকে এটা তোমাদেরকে আগে বলেছি, যে যেটা ব্যবহার হচ্ছে সেটা আবার দ্বিতীয়বার সেটা ব্যবহার করব। যেমন ফ্লাই অ্যাশ থেকে যে সিমেন্ট হয় ও ইট তৈরি করা হয়, এর একটা প্রক্রিয়াকে বলা হয় পুনঃব্যবহার। মানে তড়িৎ শিল্প থেকে ফ্লাই অ্যাশ তো বেরিয়ে আসলো, সেগুলো আমরা ফেলে দিলাম না, কি করলাম, সেটা সিমেন্ট বা ইট তৈরি ক্ষেত্রে ব্যবহার করে ফেললাম। নেক্সট কি, তাই একে বলা হচ্ছে কি রিউজ। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে পুনরাবর্তন বা পুনঃচক্রীকরণ, সেটাকে বলা হয় কি রিসাইকেল। এখানে বলা হচ্ছে যে কাগজের টুকরো যেগুলো থাকে সেইগুলো থেকে আমার নতুন কাগজ তৈরি হচ্ছে, বা বোতলের যে টুকরোগুলো থাকে, সেই বোতল যেগুলো থাকে সেগুলো থেকে আবার নতুন, মানে বোতলের মধ্যে খাবার আছে, সেই খাবারগুলো আমরা খাওয়ার পরে বা পানীয়টা পান করার পরে সেই বোতলটার মধ্যে থেকে বোতলটাকে আমরা ফেলে দিই, সেই বোতলটার মধ্যে আবার পরিশোধন করে ওর মধ্যে খাবার বা পানীয় ঢুকিয়ে সেটা বিক্রি করা হলে, এইভাবে যে একটাই জিনিসকে বারবার করা হচ্ছে ব্যবহার, তাইকে বলা হয় কি পুনরাবর্তন বা সাইকেল, রিসাইকেল। নেক্সট কি, না প্রত্যাখ্যান। কিছু কিছু জিনিসকে আছে কি আমাদের প্রত্যাখ্যান করতে হবে বা রিফিউজ করতে হবে। সেটি কি, না প্লাস্টিক। এই যে প্লাস্টিক, থার্মোকল, এইসব জিনিসপত্রগুলোকে কি করতে হবে, আমাদেরকে রিফিউজ করতে হবে। মানে যতটা বা অতটা ব্যবহার তো কমাতেই হবে, পরিমাণ তো হ্রাস করতেই হবে, তার সাথে সাথে এগুলো কি ব্যান করতে হবে। এর ফলে কি হবে, আমাদের পরিবেশটি আরও সুস্থ সুন্দর হয়ে উঠবে। আশা করি তোমাদেরকে ভিডিও ক্লাসটির মাধ্যমে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো ও বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও আমার এই অনলাইন ভিডিও ক্লাসটি অ্যাটেন্ড করতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এর পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলির নোটিফিকেশান তোমরা পেতে পারো। আজকের জন্য ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।